স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আমাদের অনেকদিন পরে ক্লাস। ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি, আমি ভালো আছি। তোমার কথা একটু কেটে আসলো আর কি। যাক, তো আমার একটু সমস্যা থাকার কারণে গত 3টা ক্লাস হয়নি, তোমরা জানো আর কি হয়তো। আজকে আমাদের তারপর থেকে শুরু করে আর কি, যে পর্যন্ত আমাদের হয়েছিল। আচ্ছা, আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কোনো একটা ডিস্কের জন্য, তারপরে একটা স্ফিয়ারের জন্য, এগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম, জানো? আমাদের এগুলো সব হয়েছিল। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলতে পারো। ইন্টেন্সিটি এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কোনো একটা সার্কুলার ডিস্কের জন্য, তারপরে এটা হলো স্ফিয়ারের জন্য বা সলিড স্ফিয়ারের জন্য কেমন হয়, এগুলো আমরা ক্যালকুলেট করেছি। আমরা এগুলোর এক্সপ্রেশন বের করেছি আর কি। তো এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বা আগে কোনো কোশ্চেন যদি থাকে সেটাও বলতে পারো, কোনো ব্যাপার না। তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা শুরু করবো আর কি, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? যে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা, আমরা সেটাকে বলছি এখানে মূলত ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটাই কিভাবে ডিটারমাইন করা যায়, কিভাবে এর ভ্যালুটা বের করা যায়, সেটা আমাদের আছে জানার বিষয়। তো আমরা জানি যে জি মানে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা যে কোনো প্ল্যানেটের জন্য প্রযোজ্য। আমাদের পৃথিবীর জন্য হলে পরে এখানে পৃথিবীর মাস বসাতে হবে, পৃথিবীর রেডিয়াস বসাতে হবে, তাহলে আমরা পৃথিবীর সারফেসে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত এটা আমরা পেয়ে যাবো, তাই না? এখন আমরা সহজ হিসাব যেটা করতে পারি সেটা হলো, আমাদের যদি পৃথিবীর ব্যাসার্ধ জানা থাকে, যদি আমাদের পৃথিবীর ভর জানা থাকে, আর কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টে আমরা ব্যাসার্ধটা জানি বলছি, সেই পয়েন্টে যদি আমরা জি এর ভ্যালুটা কোনোভাবে বের করতে পারি, তাহলে এই এক্সপ্রেশন থেকে দেখো আমরা ক্যালকুলেট করে জি ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই এম, এটা করলে পরে আমরা ক্যাপিটাল জি এর ভ্যালু মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আমরা পেয়ে যাই। একদম সহজ কথা, যে আমরা এখান থেকে এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, জিটাকে যদি বাইরে নিই, ক্যাপিটাল জিটাকে বাইরে নিই, তাহলে বাকি ভ্যালু গুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের এই ক্যাপিটাল জি এর ভ্যালু বের হয়ে চলে আসবে। তো এটা করা যায়। ঠিক একই রকম ভাবে আরো কতগুলো নিয়ম তোমরা ফলো করতে পারো। যেমন আমরা জি প্রাইম যদি বলি, জি প্রাইম হচ্ছে আমাদের মডিফাইড জি বলতে পারো। যে আমরা যদি পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় যদি উঠি, তাহলে এইচ উচ্চতায় ওঠার পরে আমাদের যে জি এর ভ্যালু যেটা হবে, সেটা হচ্ছে জি জি প্রাইম ইকুয়ালস টু ক্যাপিটাল জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ওই সারফেস থেকে মানে যে পয়েন্টে তুমি আছো সেই সারফেস থেকে এইচ মানে যে উচ্চতাতে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাও, সেই উচ্চতা হচ্ছে আমাদের স্মল এইচ, সারফেস থেকে উচ্চতা। তাহলে টোটাল ডিস্টেন্স হলো পৃথিবীর কেন্দ্র থেকে এই ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। এটা হচ্ছে পৃথিবীর সারফেস কেন্দ্র থেকে তুমি যে পয়েন্টে জি এর ভ্যালু ক্যালকুলেট করতে চাও, সেই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এটা। তো যাই হোক, আমরা তাহলে এইভাবে আমরা বের করতে পারি। তাহলে আমাদের কোনো একটা উচ্চতা যদি ধরো পাহাড়ের উপরে যদি উঠো, তাহলে পাহাড়ের উপরে উঠলে পরে আমরা জানি যে এই যেখানে বাড়ছে সারফেস থেকে, তাহলে কতখানি উচ্চতায় ওঠা হলো, সেই উচ্চতায় যদি তুমি মেজার করতে পারো, সেই উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধ এবং এর ভর যেখানে নিয়ে যাও, তাহলে এখানে জি প্রাইম পাবা। তার মানে পাহাড়ের উপরে উঠেও তোমাকে এই জি প্রাইমের ভ্যালুটা বের করতে হবে। এখন বিষয় হলো যে জি প্রাইম বা জি স্মল জি, যেটা স্মল জি বা স্মল জি প্রাইম, এই ভ্যালুগুলো কিভাবে বের করা যায়? কেউ কি বলতে পারবে এই ভ্যালুটা কিভাবে বের করা যায়? স্মল জি বা স্মল জি প্রাইম মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটা আমরা কিভাবে বের করতে পারি? অনেকভাবে বের করা যায়। একদম সহজ এক্সাম্পল যেটা তোমরা জানো বা পড়েছো আর কি, ইন্টারমিডিয়েটে পড়েছো। কেউ বলো? ভুল হতে পারে, সমস্যা নেই, ভুল হলে ভয়ের কিছু নাই, আমরা আলোচনা করছি, সমস্যা নেই। কেউ একজন বলো। কারো কোনো আইডিয়া নেই? আবারও বলছি, আমরা এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন স্মল জি, এটার ভ্যালুটা কিভাবে বের করতে পারি? স্যার ভ্যালুগুলোর মান বসাই দিলে টি এর মান বের হবে।
না না, ভ্যালু মান বসানো না, আমি এক্সপেরিমেন্টাল মেথডের কথা বলছি। কোন এক্সপেরিমেন্ট থেকে বের করতে পারো? স্মল জি, এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, স্যার এই যে সরল দোলকের সাহায্যে স্যার। সরল হ্যাঁ, দোলকে স্যার। সহজ, একদম সহজ কথা, সরল দোলকের সাহায্যে আমরা এই স্মল জি এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারি। বলো, তোমার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, পরে যে কথা বললা শুনতে পাইনি, আবার বলতে পারো। যাই, তাহলে আমরা সরল দোলকের সাহায্যে স্মল জি এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারি। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে, আমরা কম্পাউন্ড পেন্ডুলাম ব্যবহার করতে পারি, ক্যাটার্স পেন্ডুলাম ব্যবহার করতে পারি। এই কম্পাউন্ড পেন্ডুলাম তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল না, ছিল কি তোমরা পড়েছো? পড়োনি হয়তো। তো আমরা এর পরের টপিকে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম পড়বো, এবং সেখানেও দেখবো যে আমরা যে ভ্যালু সেখান থেকে বের করতে পারি আর কি। তাহলে কম্পাউন্ড পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম বা ক্যাটার্স পেন্ডুলাম, এগুলো থেকে আমরা মূলত জি এর ভ্যালু বের করতে পারি। অথবা আরো অন্যান্য তুমি এখন একটা বস্তু ওখানে ফেলে দিলে কত সময় লাগলো, সে টাইম, ভেলোসিটি, এগুলো যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে নিউটনস ল অফ মোশন, যেটা যেটা জানো তোমরা, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? এই ভ্যালুগুলো তুমি জানো, মানে এই ইকুয়েশন গুলো তুমি জানো আর কি। সেই ইকুয়েশন গুলো ইউজ করেও আমরা জি এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে সেরকম আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ লাগবে। তো আমাদের এগুলো থেকে সব থেকে সহজ হলো এই সিম্পল পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলাম। তো ধরো পাহাড়ের উপরে উঠে তুমি একটা সিম্পল পেন্ডুলাম নিয়ে গেলা, ওখানে টাইম, ওটা টাইম পিরিয়ড, লেন্থ, এগুলো সবগুলো যদি ক্যালকুলেট করে স্মল জি এর ভ্যালু বের করতে পারো, পাহাড়ের উচ্চতা যদি জানতে পারো, তাহলে আমাদের এখানে এই ইকুয়েশনে সবগুলো প্যারামিটারই জানা হয়ে যাচ্ছে, শুধু স্মল ক্যাপিটাল জিটা ছাড়া। তাহলে এটাকে রিয়ারেঞ্জ করে ক্যাপিটাল জি এর ভ্যালু বের করে ফেলা যাবে। আচ্ছা, তাহলে এটা, এই ইকুয়েশন ইউজ করার জন্য আমাদের পাহাড়ের উপরে ওঠা লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। এটাকে আরেকটু যদি আমরা মডিফাই করতে পারি, এটাকে মডিফাই করে ইকুয়েশন পর্যন্ত আসা যায়, এই ক্যালকুলেশনে তোমরা দেখেছো, আমি এই কারণে একটু দেখাইনি, ইন্টারমিডিয়েট এটা করে আসছো আর কি। তো আমাদের সারফেসে, পৃথিবীর সারফেসে জি এর ভ্যালু যদি জানি, স্ট্যান্ডার্ড জি এর ভ্যালু যদি জানি, সারফেসে বলতে হলো যে আর ডিস্টেন্সে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, মানে পৃথিবীর সারফেসের উপরে জি এর ভ্যালু যদি জি হয়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি জি হয়, এবং সেখান থেকে তুমি যদি আরো এই উচ্চতায় পাহাড়ে ওঠো, তাহলে এই ক্ষেত্রে যে মডিফাইড জি হবে, আমাদের যে ভ্যালুটা এখানে দাঁড়াবে, সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 - 2 h ডিভাইডেড বাই আর ইন্টু জি, যেটা সারফেসে ছিল, এটাও তোমরা জানো। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন বেসিক্যালি একই, আমরা এখানে জি এর ভ্যালু বা এম এর ভ্যালুটা একটু মডিফাই করে আমরা এ পর্যন্ত নিয়ে আসতে পারি আর কি। তারপরে আরেকটা যেটা কাজ করা যায়, সেটা হলো এবার পাহাড়ের উপরে, মানে পৃথিবীর সারফেস থেকে উপরে না যেয়ে আমরা পৃথিবীর সারফেসের ভিতরে যেতে পারি। কেমন ভিতরে? আমরা হতে পারি কোনো একটা মাইনের ভিতরে ঢুকলাম, খনির মধ্যে আর কি। মাইন মানে তো বোঝো, খনি, কয়লা খনি হতে পারে। আচ্ছা, তো এই খনির মধ্যে যদি ঢোকা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সারফেস থেকে আমাদের কিছুটা ডেপথে যেতে হবে। সেই ডেপথে যদি যাও, এস ডেপথে গেলে পরে আমাদের জি, জি এর যে ভ্যালুটা, এটা মডিফাইড জি হবে, জি প্রাইম ইকুয়ালস টু 1 - h/r ইন্টু এই সারফেসের উপরে যে জি ছিল এটা। তাহলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা সারফেসের উপর, সরি দুইভাবে না, তিনভাবে আমরা দেখতে পারি এরকম ভাবে, যে সারফেসের উপরে আমরা একটা জি এর ভ্যালু ক্যালকুলেট করে এখান থেকে ক্যাপিটাল জি বের করতে পারি। আবার এই দুটো ইকুয়েশন অনুযায়ী আমরা পাহাড়ের উপরে উঠে সেখান থেকে আমরা জি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি এই ইকুয়েশন দুটো অনুযায়ী। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে পৃথিবীর সারফেস থেকে ভিতরে যে আমরা জি এর, স্মল জি এর ভ্যালু ক্যালকুলেট করি, তার মাধ্যমে আমরা এবার এখান থেকে ক্যাপিটাল জি পেতে পারি এই জি এর ভ্যালু এখানে ইউজ করে আর কি। তো সেটা একটু আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তো আমরা মানে সরাসরি ক্যালকুলেশন যেটা পেতে পারি, সেটা হলো এই ইকুয়েশনটা ইউজ করি। যাও, তো এই যে এতগুলো কথা বললাম, এগুলো সবগুলোই আমাদের মোটামুটি ল্যাবরেটরির বাইরে এক্সপেরিমেন্ট গুলো করতে হবে আর কি। আমাদের ল্যাবরেটরির মধ্যে থেকে এক্সপেরিমেন্ট করা এটা যাচ্ছে না। তো কিছু এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা এটা বের করার কিছু নিয়ম আছে, যেটা আমাদের ল্যাবরেটরিতে বসে করা যায়। আবার কিছু নিয়ম আছে যেটা ল্যাবরেটরির বাইরে দিয়ে করতে হয়। তো এগুলো আমাদের মূলত ল্যাবরেটরির বাইরে যেয়ে করা। আমরা ল্যাবরেটরির মধ্যে গেলে কেমন হয়, এটার জন্য আমরা মোটামুটি দুইটা নিয়ম করবো। সেটা হচ্ছে একটা ক্যাভেন্ডিশ মেথড, আর একটা হচ্ছে আমাদের বয়েজ মেথড। এটা সামনে পরে আছে আর কি। তো এখানে যে ক্যাপিটাল জি এর ভ্যালু আমরা যেটা বের করলাম, যে ল্যাবরেটরি মেথডে, মানে ল্যাবরেটরির বাইরে যেটা আউট অফ ল্যাবরেটরি যে মেথড গুলো, এটাতে আমাদের বেশ কিছু ইরর হওয়ার সম্ভাবনা আছে আর কি। যেমন আমরা যখন সিম্পল পেন্ডুলাম ইউজ করছি, আমাদের সিম্পল পেন্ডুলামের যে সংজ্ঞাটা দিই, ওই অনুযায়ী কিন্তু সিম্পল পেন্ডুলাম হয় না। সিম্পল সংজ্ঞা জানো যে এটা ববে মাস হবে, খুবই বেশি আয়তন হবে, ইয়ার তুলনায়, মাসের তুলনায় নগণ্য। যে সুতোতে ঝুলানো থাকবে সেটা হবে পাকবিহীন।
তাই না? এটা কোনো ইলাস্টিসিটি করে, এক্সটেনশন হওয়া যাবে না। অনেক কিছু প্যারামিটার এখানে অ্যাড করা হয়। তো এই কারণে আমাদের এটা পাওয়াটা মুশকিল আর কি। আমরা যে সিম্পল পেন্ডুলাম যেটা ব্যবহার করি বাস্তবে, এটা কোনোটাই একদম পারফেক্টলি সিম্পল পেন্ডুলাম হয় না। আমরা যে ডেফিনেশনটা দিই সেই অনুযায়ী হয় না। তো সেখানে কিছু ইরোরের একটা অপশন আছে। আমরা যখন এজ মেজার করছি, এজটা মেজার করার জন্য আমরা তো যেহেতু পাহাড়ের উপরে উঠছে অনেক বড় উচ্চতায়, সেখানে আমাদের এই এজটা একদম অ্যাকুরেটলি মেজার করা কঠিন সেক্ষেত্রে। আবার যে পজিশন থেকে তুমি পাহাড়ে উঠছো সেই পজিশন থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটা আমরা আর বলছি, সেই আর্টটাও ওই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি মানে অ্যাকুরেটলি মেজার করা, এখানেও এটা জটিল, এটাও মেজার করা কষ্টকর হয়ে যায় অ্যাকুরেটলি। এখানেও আমাদের অনেক কিছু ইরোরের সম্ভাবনা থাকছে। তো এতগুলো ইরোর বাদ দিয়ে আমরা যে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করবো, এটা ভ্যালু খুবই কম। তো যদি এতগুলো ইরোরের অপশন থাকে তাহলে এখানে আমাদের টোটাল যে ইরোরটা অনেক বেশি চলে আসে। স্মল জি এর ক্যাপিটাল জি এর ভ্যালু কি তোমরা জানো কত হয় স্ট্যান্ডার্ড ভ্যালু? মনে আছে কি? বিটল জি স্যার 6.67 into 10 to the power minus 11 নিউটন per meter square per kg square। হ্যাঁ, তাহলে 6.673 ইন্টু 10⁻−11। তো আমাদের ব্যাপারটা হলো এই ইয়েটা কত, অর্ডারটা কত? অর্ডার হচ্ছে 10⁻−11। -11 মানে তো বুঝতেই পারছো, 11টা শূন্য দিয়ে লাস্টে আমাদের এখানে 673 আছে, 6.673, তাই না? 673, 11টা শূন্যের পরে আছে, 10টা শূন্যের পরে আছে। তো এত এত বেশি ছোট একটা নাম্বার, এই নাম্বারের মধ্যে যদি আবার এতগুলো যদি এরর এখানে চলে আসে, তাহলে বুঝতে পারছো এটা আমাদের অনেক কিছু ভুল চলে আসবে আর কি, হবে না এখানে ঠিক মতো। তো এই জন্য আমাদের আরো কিছু অ্যাকুরেট যন্ত্রপাতি দরকার। সেই মেথডটা হচ্ছে আমাদের ক্যাভেন্ডিশ মেথড, এবং তার সময়ে এই ক্যাভেন্ডিশ মেথডটাই হচ্ছে আমাদের সব থেকে অ্যাকুরেট একটা মেথড ছিল। যদিও এটার কিছু লিমিটেশন আছে, আমরা জানি যে সবকিছু এক্সপেরিমেন্টারি কিছু মেরিট ডিমেরিট থাকে, এটারও আছে। তো ক্যাভেন্ডিশ মেথডটা আমরা একটু দেখি আর কি, আমাদের ফিগারটাই চলে আসে সব থেকে ভালো হয়। এটা হচ্ছে আমাদের ক্যাভেন্ডিশ মেথডের আমাদের সেট আপ। তোমাদের ক্যাভেন্ডিশ মেথড কি তোমরা পড়েছিলে এর আগে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, আমি শুনছি, তুমি বলো। স্যার যে ক্যাভিটিস মেথড এটা কিসের জন্য, মানে এই জি এর মান নির্ণয়ের জন্য এই মেথডটা? ক্যাপিটাল জি মানে তোমার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা বের করার জন্য। ক্যাপিটাল জি এর মান নির্ণয়। ক্যাপিটাল জি, হ্যাঁ। স্মল জি এর জন্য সিম্পল পেন্ডুলাম, আর ক্যাপিটাল জি এর জন্য আমরা ক্যাভেন্ডিশ মেথড, বয়েজ মেথড বা আরো অন্যান্য মেথড গুলো ইউজ করতে পারি। আর আগে যেগুলো বললাম, আমরা এখানে স্মল জি এর ভ্যালু জানবো, মানে বের করবো আর কি। এইচ এর ভ্যালুটা জানবো, এগুলো সবগুলো প্যারামিটার বসি, এখান থেকে ক্যাপিটাল জি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। এটাকে আমরা বললাম ল্যাবরেটরির বাইরের, মানে আউট অফ ল্যাবরেটরি মেথড হচ্ছে এগুলো। আর ল্যাবরেটরি মেথড হচ্ছে আমরা এখন যেটা করছি ক্যাভেন্ডিশ বা বয়েজ, এই মেথড গুলো হচ্ছে ল্যাবরেটরি মেথড। কিন্তু আমরা এখন যতগুলো আলোচনা করছি এটুকু সবগুলোর হেডিং হচ্ছে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা একটা সেটআপটা দেখি। আমাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখলে সব প্রথম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বাইরে একটা ওয়াল দেখতে পাচ্ছি, এটা বিশাল বড় একটা ওয়াল, মানে একটা রুম, একটা এনক্লোজড একটা রুমের কথা এখানে বলা হচ্ছে। তার মধ্যে একদম সিলিং থেকে একটা রড দিয়ে, এখানে রডটা এরকম ভাবে আছে যে এখানে একটা বিয়ারিং, বল বিয়ারিং একটা সিস্টেম আছে। তুমি ইচ্ছা মতো এটাকে ঘোরাতে পারবে। মানে এই রডের সাথে একটা পিনিয়াম যুক্ত করা থাকে, এই পিনিয়ামের সাথে একটা দড়ি বাঁধা আছে। দেখো এটা কিন্তু একটা রড না, এটা একটা পিনিয়াম, মানে গোল একটা চাকা, গোল একটা চাকা, তার উপর একটা সুতা বাঁধা আছে। আর এই সুতার একটা প্রান্ত চলে গেছে এটার উপর দিয়ে বাইরে এবং এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয় কার সাথে দেখতে পাচ্ছ আর কি। তাহলে আমাদের যেটা বলছিলাম, ওয়ালের সিলিং থেকে আমাদের মানে একদম ওই রুমের সিলিং থেকে একটা বল বেয়ারিং সিস্টেমের মাধ্যমে একটা রড ঝোলানো আছে, সেই রডের সাথে একটা পিনিয়াম অ্যাটাচ করা আছে। এই পিনিয়ামের সাথে একটা দড়ি বাঁধা আছে, এই দড়িটা একদম এই রুমের বাইরে গেছে এবং এখানে একটা পুলির সাহায্যে উপর দিয়ে ঝোলানো আছে। তার মানে তুমি এটা যদি টান দাও, এটা টান দিলে পরে কি হবে, পিনিয়ামটা একটা দিকে ঘুরবে, তাই না? তাহলে এটার সাথে যা কিছু আছে সেগুলো ঘুরবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ফ্রিলি মুভ করতে পারে, এটা টান দিতে পারে, এরকম একটা সিস্টেম এখানে আছে বল বিয়ারিং দিয়ে। তারপরে এই সিস্টেম থেকে মানে যে রডটা আছে, এই রডের সাথে আর একটা
ইয়ে দিয়ে আরেকটা রড দিয়ে এর সাথে পি এবং কিউ রড দিয়ে দুটা আরেকটা রড পি কিউ একটা রড এখানে এরকম ভাবে ঝোলানো আছে। পি কিউ রডটা এটাও একটা মেটালিক একটা রড বলতে পারো এটাকে। আর এই রডের সাথে আরো একটা রড এরকম ভাবে এবং এর সাথে আরেকটা রড এবং সেটা শেষ মাথাতে একটা বড় একটা গোলক, যেটাতে আমাদের ইয়াতে লিডের তৈরি এটা একটা লিডের তৈরি একটা গোলক এবং এরকম ভাবে ইয়ে থেকে পি এবং কিউ থেকে ঝুলানো আছে। তুমি এগুলো সবগুলো ভুলে যাও, আমরা যেটা বলছি সেটুকু আগে দেখো এবং এই পুরো সেটআপটা ভালো মতো বুঝতে হবে। এটা ভালো মতো না বুঝলে এটা ক্যালকুলেশন বোঝা যাবে না আর কি। আবার বলছি, সিলিং থেকে একটা বল বিয়ারিং, তারপরে এখান থেকে রড, এই রডের সাথে একটা পুলি অ্যাটাচ করা আছে, এই পুলি যদি ঘুরে রডটা ঘুরবে। এই রডের সাথে আরো দুটো রড এরকম ভাবে লাগানো আছে পিকিউ এবং পিকিউ মানে এই সরি এই পিকিউ এর নাম না, এই পিকিউ রড রড হচ্ছে এটা পিকিউ, আমরা দুটো পয়েন্ট বলছি। তো এই দুটো রডের সাথে শেষ মাথায় আরো একটা এরকম রড ঝুলানো আছে, এইটুকু পর্যন্ত আমাদের একটা ফিক্সড। এটা 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 এগুলো সবগুলো ফিক্সড। এবং তার শেষ মাথাতে পি আর কিউ এর শেষ মাথাতে আমরা দুটো রড আরো এরকম ভাবে ঝুলিয়েছি সমান সমান দৈর্ঘ্যের। এবং এই পি কিউ থেকে যে রড গুলো ঝুলছে এটা শেষ মাথায় দুটো স্ফিয়ার, সলিড স্ফিয়ার আমরা এরকম ভাবে ঝুলিয়েছি। এবং স্ফিয়ার গুলোর কিছু প্রপার্টি আছে, এই রডটা যে এখানে আছে এটারও কিছু প্রপার্টি আছে, মানে আমরা এটা লেন্থ কত, এটা মাস কত, এটা আমরা বলতে পারি। তো এগুলো ক্যাভেন্ডিশ যখন ইউজ করেছিলেন তখন, হ্যালো তোমরা কি শুনছো কথা? জি স্যার। আচ্ছা। তো ক্যাভেন্ডিশ যখন এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি কিছু স্ট্যান্ডার্ড ধরেছিলেন আর কি, সেটাই আমরা আজকে আলোচনা করব। সেই স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম যে এই যে পি কিউ রড, এই রডটা হচ্ছে 6 ফিট লেন্থের। 6 ফিট মানে তোমরা এখানে এটাকে ইয়া করতে পারো, এমকে সিস্টেমে নিয়ে যেতে পারো আর কি, এমকে বা সিজিএস। সিজিএস যদি আমরা নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 180 সেন্টিমিটার হয়, এই পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব 180 সেন্টিমিটার। তারপরে যে রড গুলো আমরা এখান থেকে ঝুলানোর পরে আমরা ফাইনালি এখানে যে স্পেয়ারটা ঝুলিয়েছি, এই যে সি এবং ডি যে স্পেয়ার, এই স্পেয়ারটার নাম সি, এটার নাম হচ্ছে ডি। এই স্পেয়ার গুলোর নাম হচ্ছে ভর হচ্ছে তোমার 158 কেজি বা 300 পাউন্ড বলা হয়। এটা ওই সময় যখন করেছিলেন সিজি সিস্টেমটা বেশি প্রচলিত ছিল, সিজিএস সিস্টেম গুলো। তো দুইটাই কনভার্সন উনি এখানে মানে ব্যাখ্যাতে চলে আসছে। তো 180 কেজি, 158.8 কেজি অথবা 300 পাউন্ড, দুটোই বলতে পারো। দুটো একই সমান ভর একই সমান ডায়ামিটারের এখানে আছে। এবং ডায়ামিটারটা হচ্ছে তোমার 20 থেকে 25 সেন্টিমিটার। চিন্তা করো 20 থেকে 25 সেন্টিমিটার ডায়ামিটার এরকম একটা একটা স্পিয়ার, সলিড একটা স্পিয়ার মেটালিক, মানে লেড যেহেতু বলছি এটা অবশ্যই মেটালিক। এবং এটার যে মাস এটা হচ্ছে তোমার 158 কেজি। বুঝতে পারছো? তার মানে এখানে আসলে এটা অনেক ভারী, এটার আয়োজনের তুলনায়। এটা আমাদের দরকার, আয়োজনের তুলনায় ভারী হবে এটা দরকার, এই কারণে লিড ম্যাটেরিয়ালটা এখানে তৈরি মানে চুজ করা হয়েছে। এছাড়া এখানে আয়রন দিলেও পারতো, কপার দিলেও পারতো, তবে এখানে প্রবলেম হতো যে আয়রন বা কপার দিলে পারে এটার মাস এর আয়তনের তুলনায় খুব বেশি কম না। বুঝছো? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এটার আয়তনটা বেড়ে যাবে, মানে 158 কেজি হতে পারে এটার যে আয়তন, তার থেকে ওর আয়তন অনেক বেড়ে যাবে, কারণ এর ডেনসিটি অনেক কম আর কি আয়রন। কিন্তু লেড যখন ইউজ করছি লেডের ডেনসিটি যেহেতু অনেক বেশি, অল্প আয়তনের মধ্যেই এটা বেশি মাস সম্ভব, এই কারণে এটা ইউজ করা হয়েছে আর কি। তো এই হলো আমাদের বড় যেটা বলের কথা এখানে বলা হলো সিডি। এটা ঝুলানো হয়েছে মূলত পিকিউ লেন্থ, মানে পিকিউ যে রডটা যেটা 6 ফিট দূরত্বে মানে 6 ফিট লেন্থের একটা রড, এটা দুই মাথা থেকে ঝুলানো হয়েছে। এবং এই সুতা যদি টানা হয় এখান থেকে, যদি বাইরেতে পুলিশ সাহায্যে সুতা যদি টানা হয় তাহলে এটা রডটা পুরোটাই এখানে ঘুরবে, এই চাকতিটা। এটা যদি ঘুরে তাহলে এই পুরো সেটআপটাই মানে এখানে পিকিউ রড এবং মানে পিকিউ রড এবং এই সিডি যে বলগুলো ছিল এটা সহ এটা ঘুরবে। এবং এটা স্যার স্যার এটা কি ডানে বায়ে ঘুরবে না উপর নিচে? এটা হচ্ছে তোমার ভার্টিক্যালি। এটা যদি আমরা বইটা মনে করো যে এখান থেকে এটা হচ্ছে আমাদের পিক রড এই মাথায় আছে, এই সাইড দিয়ে চলে গেল এটা রড দিয়ে, এখানে তুমি সি একটা বল ঝুলালো, এই প্রান্ত দিয়ে এটা তুমি ডি একটা বল ঝুলালো, তাহলে এটা ঠিক ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এইভাবে ঘুরতে পারে। তুমি একদিকে টানলে পরে ক্লকওয়াইজ ঘুরবে, আর দিকে টানলে পরে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। জি স্যার। বুঝছো? জি স্যার। এই হচ্ছে আমাদের এই সেটআপটা। আচ্ছা তোমরা একটু ওয়েট করবে, আমি একটু আসছি, 1 মিনিট।
আচ্ছা যাক, তো আমরা এই পর্যন্ত ছিলাম আর কি। এখন আমাদের এরপরে যে অপশন ইয়েটা আছে আর কি, সেটআপটা আছে। এখন দেখো যে এই কমলা কালারে বা এই কালার যেটা দেখছো এখানে, মানে মার্ক কার্সরের সামনে যেটা কালারটা দেখছো কমলা কালারের, এই যে জিনিসটা, এটা একটা সলিড একটা সাপোর্ট, মানে এটা মুভেবল না, এটা সলিড একটা সাপোর্ট এরকম ভাবে আছে। এবং এটার যে টপ, এটা হচ্ছে আমাদের যে পিকিউ রড ছিল, সেই পিকিউ রডের একদম সেন্টারে থাকবে। ওই সেন্টার থেকে তুমি আরো একটা এখানে পুলি সিস্টেম এখানে আছে উপরে, এটা একটা পুলি দেখা যাচ্ছে। এটা একটা পিনিয়ম বলতে পারো, পুলি এটা বলা ঠিক হবে না। এটা ছিল পুলি, এটা হচ্ছে পিনিয়ম। পুলি আর পিনিয়মের পার্থক্য হলো, পুলিটা হচ্ছে মূলত এর উপরে কোনো বেল্ট বা কোনো দড়ি এটা জড়ানো যেতে পারে। আর যদি পিনিয়ম বলি, তাহলে পিনিয়ম হলে পরে সেখানে দাঁত থাকে। পিনিয়ন হলে দাঁত থাকবে, এখানে দাঁত যেহেতু আছে, অনেক কিছু চাকরির মতো জিনিস যেটা তোমরা দেখো যে দাঁত দাঁত থাকে, এরকম ভাবে একটা দাঁতের সাথে আরেকটা আটকে গেলে পরে সেটা ঘোরে আর কি। তো এগুলোকে মূলত আমরা মূলত পিনিয়ন বলি, পিনিয়ন বলি। তো এই পিনিয়নের সাথে আমরা আর একটা ছোট একটা পিনিয়ন দিই, এবং বাইরে এর সাথে একটা করে একটা মুভেবল একটা স্ট্যান্ড এখানে আটকানো আছে। এটা যদি ঘোরানো হয়, তাহলে এটার সাথে ঘোরানোর সাথে এই শ্যাফট ঘুরবে, এই শ্যাফট এই পিনিয়নকে ঘোরাবে, এই পিনিয়ন আবার এটাকে ঘোরাবে। ফাইনালি এই জিনিসটা এখানে ঘুরছে আর কি, মানে এইটুকু সেটআপটা পুরোটাই ঘুরছে। বুঝছো কি? অনেকটা ঘড়ির মতো। ঘড়ি তোমরা দেখো যে ঘড়ির যদি আমরা চাবিটা ঘোরাই, মানে আমাদের যে রিস্ট ওয়াচ যেটা, এটা যদি চাবিটা ঘোরাই তাহলে কাঁটাগুলো ঘোরে। কিভাবে ঘুরে? অনেকটা একই রকম মেকানিজম। এটা মনে করো সেই চাবির ইয়েটা, মানে রিস্ট ওয়াচের চাবিটা, এটা যদি ঘোরাও, এটা যে ভিতরে পিনিয়নের সাহায্যে আমরা ওই কাঁটাগুলো এর সাথে ঘুরবে, এর সাথে যেটা অ্যাটাচ থাকবে সেটা ঘুরবে। হ্যাঁ, এখন আমরা এরপরে কি আছে, এখন এই যে এম যে পিনিয়ন, এখান থেকে তারপরে আমরা একদম এর সাথে, মানে একদম এটা অবশ্যই এর সেন্টারে হতে হবে। এই সেন্টার থেকে আমরা একটা রড ঝুলিয়েছি। এটা রড বলা থেকে এটা একটা ওয়্যার বলা ভালো। ডাব্লু, মানে ক্যাপিটাল ডাব্লু একটা ওয়্যার এখানে ঝুলানো আছে। ওই ওয়্যারটার শেষ মাথাতে আর একটা রড, এটুকু একটা রড, মানে যদিও থিকনেস একই রকম দেখাচ্ছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা একটা ওয়্যার। ওয়্যারের থেকে এখান থেকে এই পর্যন্ত এটা অল্প ছোট দূরত্ব একটা রড। এবং এই যেখানে জয়নিংটা হয়েছে, ওই জয়নিং থেকে আরো স্মল ডাব্লু দুটো আমরা নাম দিয়েছি দেখো, এরকম ভাবে দুইটা ওয়্যার দিয়ে আরো একটা রড এখানে ঝোলানো আছে। নিচে যে আর এস, আর এই পয়েন্টটা বোঝাচ্ছে, এস এই পয়েন্টটা বোঝাচ্ছে। তাহলে আর এস একটা রড আর একটা এখানে আছে। তাহলে রড কয়টা হলো? এখানে উপরে একটা পিকিউ রড ছিল, নিচে আর একটা আর এস রড এখানে ঝোলানো হলো। এবং এই আর এস রডের শেষ মাথাতে আরো দুইটা গোলক এখানে ঝোলানো থাকবে, দুটো বল এখানে ঝোলানো থাকবে। এটা ডায়ামিটার আগের যে সিডি যে গোলকটা ছিল বা সিডি যে বল ছিল, এই বলগুলো থেকে এটা ডায়ামিটার অনেক কম। তো ডায়ামিটার যদি কম হয় তাহলে এটা ভরও কম হবে। কিন্তু ম্যাটেরিয়াল একই, আগে যে ম্যাটেরিয়াল ছিল এটা লেডের ছিল, এটাও লেডের। তো এটার যে এখন ভর হবে সেটা হচ্ছে তোমার 158 ছিল আগেরটা, আর এটা হচ্ছে তোমার 1 কেজিরও কম, 0.68, 0.68 কেজি। তাহলে এটা ছিল 158 কেজি আগেরটা, এটা 158 কেজি। আর এটা হচ্ছে 0.68 কেজি, মানে একটা 1 কেজিরও এখানে কম হচ্ছে আর কি। এবং শেষ মাত্র ঝুলানো আছে। আর এই আর এস যে রডটা, এই আর এস রডটা হলো পিকিউ রডের থেকে একটু বড়, খুব বেশি বড় না। দেখো এই যে শেষ মাথা এখানে আসলো এতখানি বড়, এদিকে এতখানি বড়, তার মানে হলো আমাদের পিকিউ রডের থেকে আর এস রডটা একটু সামান্য বড় আর কি। এটা বড় হওয়ার কারণও আছে। আচ্ছা, তাহলে আমরা যে এম যে ইয়াটা পুলি, কি বলে এটাকে, পিনিয়ন, যেটা পিনিয়ন থেকে আমরা যে তারের সাথে ঝোলাচ্ছি, পিনিয়ন থেকে যে তারের সাহায্যে ঝোলাচ্ছি সেটা হলো আমাদের এখানে একটা টর্শনাল রড। এটা টর্শনাল ওয়্যার বলতে পারো। টর্শনাল ওয়্যার মানে হলো তোমরা যদি কোনো একটা জিনিসকে ঝুলাও, ধরো এটাই এটাই মনে করো আমাদের একটা টর্শনাল ওয়্যার হচ্ছে এটা। আমরা যদি এই নিচে এটাকে যদি একটু ঘুরাই, এরকম ভাবে যদি ঘুরাই, এটাকে চেপে ধরে, মানে আমি এই দুটো পয়েন্ট ছাড়বো না, এই দুটো পয়েন্ট ফিক্স থাকবে। এটাকে আমরা চেপে ধরে যদি এভাবে একটু ঘুরাই, তাহলে এটা একটু মুচড়াবে আর কি। এই রডটা একটু মুচড়াবে, তারপর যদি আমরা ছেড়ে দিই, আগের অবস্থায় ফিরে আসবে। বুঝছো তো এটা হয় কি না? এটা কি তোমরা করেছো কখনো? জানো কি এটা হয় কি? একদম সহজ এক্সাম্পল, তোমার সবার কাছে স্কেল আছে। এটাই মনে করো আমাদের টর্শনাল ওয়্যারের মতো। এটাকে জাস্ট ফিক্সড রেখে এটা যদি আমরা একটু মুচড়াই, দেখো এটা কিন্তু মুচড়েছি এই পর্যন্ত, আর ছেড়ে দিলাম, আবার আগের অবস্থায় চলে আসলো, ছেড়ে দিলাম, আগের অবস্থায় চলে আসলো। তাহলে আমরা এই যে মুচড়াচ্ছি, এটাকে বলা হয় টর্শন। এখানে অ্যাপ্লাই করছি, এই যে ওয়্যারটাই অ্যাপ্লাই করছি, এই ওয়্যারটার নাম হলো টর্শনাল ওয়্যার বা টর্শন ওয়্যার বলতে পারো এটাকে। এবং এটা ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এখানে এটাকে তুমি যদি বল দাও,
আমরা বল দিচ্ছি এবং সেটা তোমার দুইটা বল দিচ্ছে মূলত। এখানে যখন ধরেছি একটা আঙ্গুল আমি এদিক দিয়ে এদিকে ঠেলছি, আর আরেকটা এই সারফেসটা আমরা এদিক দিয়ে এদিকে ঠেলছি, মানে আমরা এখানে একটা কাপল অফ ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করছি এবং একটা ডিস্টেন্সে। এটাকে বলা হয় টর্ক অ্যাপ্লাই করা। তাহলে আমরা এর উপরে টর্ক অ্যাপ্লাই করছি। যখন টর্ক অ্যাপ্লাই করছি সেখান থেকে আমরা একটা রিস্টোরিং টর্কও পাচ্ছি। মানে আমরা যখন এটাকে ঘোরানোর চেষ্টা করছি, ও চাচ্ছে না যে ঘুরবে, তাহলে ও একটা প্রতিরোধকারী একটা টর্ক আমরা তৈরি করি। টর্ক মানে তোমরা সবাই জানো যে বল এবং দূরত্ব গুণ করলে এটা হচ্ছে টর্ক হয়। কেন? বল এবং দূরত্বের মানে আমরা ভেক্টর গুণ যদি আমরা নিই তাহলে টর্ক পাই, টাউ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। এটা তোমরা জানো সবাই। এখন বল কোথায় কাজ করে, টর্ক কোথায় কাজ করে? আমরা জানি যে বল হচ্ছে আমাদের লিনিয়ার মোশনের জন্য বল কাজ করে, বল আমাদের ধরতে হয়। আর টর্ক আমরা ব্যবহার করি হলো মূলত আমাদের যখন সার্কুলার মোশনের কথা আসে তখন আমরা টর্ক ব্যবহার করি। তাহলে আমাদের এই মোশনটা সার্কুলার মোশন। দেখো আমরা যখন এটা ঘোরাচ্ছি, ঘোরানো মানে হলো সার্কুলার মোশন। তাহলে এটার জন্য আমাদের টর্ক এখানে কথা বলতে হবে। আমরা যেটা দিচ্ছি সেটা আসলে একটা ফোর্স, কিন্তু এটাকে আমরা যেহেতু আমাদের সার্কুলার মোশন, আমরা এটাকে বলি টর্ক। আমরা টর্ক অ্যাপ্লাই করছি। তাহলে যখন টর্ক অ্যাপ্লাই করি তখন আমাদের একটা রিস্টোরিং টর্ক এখানে তৈরি হবে, মানে আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা টর্ক এখানে তৈরি হবে, যেটাকে আমরা বলছি রিস্টোরিং টর্ক। তো সেই জিনিসটা এখানে হয় আর কি। তুমি যদি এই আর এস রডটাকে একটু ঘোরাও, এটাকে ফিক্সড রেখে, এই পিনিয়নকে ফিক্সড রেখে যদি আর এস রডকে ঘোরাও, তাহলে এই ডাব্লিউ যে ওয়্যারটা, ডাব্লিউ ওয়্যারের উপরে একটা টর্ক অ্যাপ্লাই হয়, এটা টর্শন হয়। তো এটা যদি এরকম ভাবে ঘোরানো হয় তাহলে এখানে একটা রিস্টোরিং টর্ক এখানে তৈরি হবে এবং সেটা এই ঘোরাতে বাধা দিবে। যে টর্কটা তুমি অ্যাপ্লাই করছো ওই টর্ক যদি একটা রিস্টোরিং টর্কের সমান হয় তাহলে এটা যে ওই পজিশনে থেমে যাবে, আর যাবে না, যেটা একটা একটা টর্ককে ব্যালেন্স করছে। কারণ রিস্টোরিং টর্ক এটা সবসময়তেই অ্যাপ্লাইড টর্কের অপোজিট ডিরেকশনে হয়। আমাদের যে রিস্টোরিং ফোর্স আমরা যেটা জানি, যে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করছো, ও তোমাকে বল প্রয়োগ করছে, দুটো মানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, আমরা জানি নিউটনস থার্ড ল থেকে এটা আমরা জানি। তো এটাও আমাদের এই যে টর্ক এখানে যেটা বলছি রিস্টোরিং টর্ক আর অ্যাপ্লাইড টর্ক সমান হবে, এটাও আমাদের থার্ড ল এর একটা এক্সটেনশন বলতে পারো সার্কুলার মোশনের জন্য। তো যাই হোক, তো আমরা এখানে ওই রডটা এরকম ভাবে যখন ঝুলাচ্ছি, এটা আগে যেটা ফিল্ডে মুভ করছিল কিন্তু এই মুভমেন্টটাও আমরা কন্ট্রোল করেছিলাম বাইরে থেকে, এই ওয়্যারটা টেনে বা এটাকে লুজ করে আর কি। একই রকম ভাবে এই যে পরে যে সেটআপটা আমরা বলছি, এই পরের যে অংশটা, এটা তো একটা রড ঝুলানো আছে উপর থেকে একটা ওয়্যার দিয়ে। ওই ওয়্যারটা কোন কোন পজিশনে থাকবে এটাও আমরা কন্ট্রোল করতে পারি, এটাও বাইরে থেকে এই চাবিটার সাহায্যে। এটা যদি আমরা ঘোরাই, এই পিনকি ঘোরাবে এবং এটা ফাইনালি এই পিনকি ঘোরাবে, ফাইনালি এই সম্পূর্ণ আর এস রডটাই ঘুরবে। বুঝছো কি? আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা সেটআপটা? কারো কোনো জায়গায় কোশ্চেন থাকলে বলতে পারো। তোমরা কি শুনছো কথা? সবাই চুপ। স্যার এখানে স্মল আর এটা কি স্যার রড নাকি হচ্ছে ওয়্যার? এটা আসলে একটা ছোট এখন রড আছে, মানে আমরা এখানে ছবিটা যদি এরকম ভাবে দেখেছি, এটা আসলে এখানে একটা রড আছে। মানে এই ডাব্লু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ওয়ান টর্শন। আর তারপরে ছোট একটা রড এখানে আছে, এটা রিজিডিটি বাড়ানোর জন্য। এটা একটা এটা একটা ওয়্যার না, এটা একটা এর থেকে থিকনেসটা একটু বেশি এবং এটা একটা রড। আটটা হচ্ছে রড, এখান থেকে এই পর্যন্ত এটা একটা রড। এবং এই পয়েন্ট থেকে যে ডাব্লু আর এই ডাব্লু যে ওয়ার্ডটা দিয়ে এটাকে টানা আছে, এর কারণ হলো এটা রিজিডিটি বাড়ানোর জন্য। তোমরা জানো যে এটাকে যদি আমরা এভাবে রেখে দিতাম, আর যেহেতু আমাদের এই আর এস এর যে লেন্থ এটা অনেক বড়, এটা যখন 6 ফিট, তাহলে 6 ফিটের থেকে আমাদের এখানে যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করি, এটা আরো 1 ফিট এখানে নিশ্চিন্তে বেশি হবে, 7 ফিট। তাহলে 7 ফিটের একটা রডকে যদি তুমি নাও, এই রডটা এমনিতে দুই মাসে বেঁকে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তার উপর আমরা দুই মাসেতে আরো প্রায় হাফ কেজি মানে 68 গ্রামের 68.6 কিলোগ্রামের দুটো বল এখানে আমরা ঝুলিয়েছি। তাহলে এখানে আরো বেঁকে যাওয়ার প্রবণতা বাড়বে আর কি। এটাকে জাস্ট রেস্ট্রিক্ট করার জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা এখানে যদি টানা যদি দিয়ে নিই, তাহলে এটার রিজিডিটি বাড়লো এবং এটা বেঁকে যাবে আর কি। সেক্ষেত্রে এই কারণে আমাদের এই টানাটা দেওয়া এবং এই রডটা দেওয়া। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে টান দিয়ে বা লুজ করে এই যে পি কিউ সহ এই আর সিডি যে বলগুলো
সিডি বল এবং পিকিউ রড সহ এটাকে আমরা ঘোরাতে পারি। আর এটাকে ঘুরিয়ে আরএস রড এবং আরএস রডের সাথে যে বলগুলো আছে এই বলগুলোর নাম হলো এবি। এটা এবি নাম দিয়ে দেওয়া ভালো। এই বলটার নাম মনে করো এ, আর এই বলটার নাম মনে করো বি। এবি দুটো বল এরকম ভাবে আছে। এই বলগুলো আমাদের ওই এই পিনিয়নের সাথে এরকম ভাবে ঘুরতে পারে। এখন তারপরে এর সেটআপের আর কিছু অংশ হলো যে এই যে আরএস রড, এই আরএস রডের শেষ মাথাতে দুইটা স্কেল লাগানো থাকে, এখানে একটা স্কেল, এখানে একটা স্কেল। এটা দেখার সম্ভব হচ্ছে না এখান থেকে। এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। তোমরা স্লাইড ক্যালিপার্স পড়েছো, ভার্নিয়ার স্কেল সম্পর্কে তোমরা জানো যে আমাদের যে কোনো লেন্থ এটা যদি অ্যাকুরেটলি মাপতে হয় তাহলে আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করি, তাই না? পুরো একটা লেন্থ, এটা যদি খুবই অল্প লেন্থ যদি হয় এবং সেটা যদি আমরা অ্যাকুরেটলি মেজার করতে চাই তখন আমাদের এই স্লাইড ক্যালিপার্স এর প্রয়োজন হয়, যেখানে একটা মেইন স্কেল থাকে আর একটা ভার্নিয়ার স্কেল থাকে। তো এখানেও মেইন স্কেল ভার্নিয়ার স্কেলের ব্যাপার আছে। আমাদের মেইন স্কেল থাকবে হলো এর শেষ মাথাতে, মানে এই যে এই সাপোর্ট যেটা দেখছো এই সাপোর্টের এখানে একটা মেইন স্কেল লাগানো থাকবে এবং তার উপরে এর শেষ মাথা ভার্নিয়ার স্কেল। মেইন স্কেলটা এই ফ্রেমের সাথে অ্যাটাচড, ভার্নিয়ার স্কেলটা এই রডের সাথে অ্যাটাচড। তাহলে এটা যখন ঘুরছে মেইন স্কেলের উপর দিয়ে ভার্নিয়ারটা ঘুরবে কিন্তু মেইন স্কেলকে টাচ না করে, যাতে কোনো এখানে ফ্রিকশন না থাকে আর কি। একই রকম ভাবে এখনো তাই, এই পয়েন্টে একটা মেইন স্কেল লাগানো থাকবে যেটাকে আইভরি স্কেল বলা হয় এখানে বলা হচ্ছে আর কি, এবং এই রডের শেষ মাত্রাতে একটা ভার্নিয়ার স্কেল লাগানো থাকবে, এটাও এভাবে ঘুরতে পারবে। এবং তার শেষে এই ইয়েটা স্কেলটা কতখানি মুভ করলো এটা একদম অ্যাকুরেটলি মেজার করার জন্য টেলিস্কোপ এখানে থাকে। যে এখানে যেটা ফুটার মধ্যে দেখা যাচ্ছে এটা আসলে একটা টেলিস্কোপ, এখানে একটা টেলিস্কোপ থাকে। তোমরা কি ট্রাভেলিং মাইক্রোস্কোপ কখনো ইউজ করেছো? ট্রাভেলিং মাইক্রোস্কোপ না স্যার। তোমাদের কি ফিজিক্সে প্র্যাকটিক্যাল আছে? ফিজিক্স প্র্যাকটিক্যাল কি আছে তোমাদের? মানে আমাদের ডিপার্টমেন্টে কি তোমরা প্র্যাকটিক্যাল করো? এখন পর্যন্ত করি নাই স্যার। আচ্ছা, সিলেবাসে যদি থাকে তাহলে প্র্যাকটিক্যাল তোমরা স্যার করবে। আই থিঙ্ক আমাদের ফার্স্ট ইয়ারে মনে হয় নাই এই বিষয়ে, কারণ হচ্ছে আমাদের একটাই তো ল্যাব ছিল স্যার, সেটা ডিপার্টমেন্টের রিলেটেড কোর্সের জন্য ছিল না। তো আচ্ছা, তাহলে তোমাদের সেকেন্ড ইয়ারে হয়তো আছে। তো যদি ল্যাব করো তখন দেখবো আমাদের ল্যাবে এরকম কিছু মাইক্রোস্কোপ আছে, বা তোমাদের আগ্রহ থাকলে তোমরা এসে দেখতেও পারো। ট্রাভেলিং মাইক্রোস্কোপটা এভাবে, মানে ওখানে টেলিস্কোপ থাকবে, ভার্নিয়ার স্কেল এবং স্যার এই সিস্টেমটা কোন দেশে পাওয়া যাবে? এটার থ্রি ডি ভিউ বা এটা রিয়েল আর এটা নাই মানে কোথাও? এটা চিত্রটা বোঝা যাচ্ছে না ভালো মতো। এটা বোঝা একটু জটিল, আমি জানি এটা একটু বোঝা জটিল, আমরা এই কারণে একটা ভিডিও ব্যবস্থা রেখেছি, আমরা একটু দেখাবো। আর এটার একদম লাইভ সেটআপ আমি নিজেও দেখিনি, সত্যি কথা বলতে কি আমি নিজেও দেখিনি, তবে এটা একটা রেপ্লিকা বানানো যেতেই পারে। আহ, যদি ক্যাম্পাস খুলে তোমরা যদি চাও একটা রেপ্লিকা, হয়তো ঠিক আছে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত বুঝতে পারলে কিনা আমাদের সেটআপটা এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? তাহলে আমাদের এটা কিভাবে মুভ করছে। আমাদের রড আছে মূলত এখানে দুইটা রডের কথা আমরা বলছি, পিকিউ একটা রড এবং আরএস একটা রড। এই রড গুলো ফ্রিলি আমরা মুভ করতে পারি ইচ্ছা মতো বাইরে থেকে, যেটা এই সুতা এই যে এটার সাহায্যে অথবা এই চাবিটার সাহায্যে। আর এই রড গুলো শেষ মাথাতে, মানে যেহেতু দুইটা রড শেষ মাথায় চারটা মাথা হচ্ছে এবং চার মাথায় চারটা বল ঝোলানো থাকছে। দুটো বলের মাস কম, দুটো বলের মাস বেশি, কিন্তু সবগুলোই লেডের তৈরি। একটা একটা মাস হচ্ছে তোমার 158 কেজি এবং আর একটা মাস হচ্ছে 0.68 কেজি। এই আর কি আমাদের সেটআপটা মূলত এটা। এখন বিষয় হলো আমরা এই যে এখান থেকে জি এর ভ্যালুটা কিভাবে বের করে নিয়ে আসবো, তাই না? এটা আমাদের কনফিউশন। আমরা এখানে বের করতে যাচ্ছি জি, ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জি এই সেটআপ থেকে কিভাবে নিয়ে আসা যাবে এটা বোঝার জন্য আমাদের এগুলো জানা দরকার আছে আর কি। আমাদের এটা না জানলে পরে আমরা জি এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। তো আমরা একটা কাজ করি, আমরা এটা কিভাবে এই এটা বের করা হয় এটা সম্পর্কে আমরা একটু ভিডিওটা একটু দেখে আসি, তাহলে তোমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে আর কি। Determination of the
তোমরা কি এখন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইউটিউবের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা লিঙ্কও আমি ইয়ার মধ্যে দিয়ে দিব, এখান থেকে তোমরা একটু দেখতে পাবে। আমরা যেটুকু বলেছিলাম দেখো মোটামুটি সেটআপটা ওই একই রকম। আমাদের এখানে এই যে এই পর্যন্ত দেখো, এটা হচ্ছে আমাদের সেই এনক্লোজ একটা রুমটা, উপর থেকে একটা প্রিমিয়াম পুলিশ সাহায্যে একটা তার দিয়ে বা একটা সুতা দিয়ে এরকম ভাবে ঝুলানো আছে, বাইরে একটা পুলির উপর দিয়ে এটা ঝুলছে। এখানে দুইটা মূলত এখানে আছে পুলি, একটা দুই মাথা আছে, এক মাথা টানলে পরে এটা এদিকে ঘুরবে, আর এক মাথা টানলে পরে এটা তার অপোজিট ডিরেকশনে ঘুরবে। এবং এখানে একই রকম ভাবে আমরা যেটা বলেছিলাম দেখো হুবহু ওই একই জিনিস। টেলিস্কোপটা এখানে ক্লিয়ার ভাবে টেলিস্কোপটা দেখানো আছে, একটা টেলিস্কোপ এদিকে আর একটা টেলিস্কোপ এদিকে। বলগুলো এখানে সি ডি, এটা এ এটা বি। এখন এটা দেখো কিভাবে ঘুরে আমরা এই যে, হ্যাঁ এটা এটা হচ্ছে ক্রস বারটা, যেটা আমরা বলেছি পিকিউ ক্রস বার। এটা যদি টানে দেখো পিকিউ ক্রস বারটা এরকম ভাবে এদিকে ঘুরলো, অপোজিট দিকে টানলে পরে এটা জাস্ট অপোজিট ডিরেকশনে ঘুরবে। আর তার নিচে যে রডটা বলেছিলাম আরএস রড, এই আরএস রডটা লাইট রড, মানে হলো এটার মাসটা এগুলো থেকে কম, যেহেতু আমরা এখানে একটা থিকনেসটা কম হচ্ছে। এটা হচ্ছে টরশন ওয়্যার, টরশন হেড। তাহলে এখানে যেটা দেখলাম যে আমাদের বাইরে থেকে বাতাস বা অন্য কোনো কিছু যেন এটাকে যাতে এফেক্ট করতে না পারে, এই কারণে আমাদের একটা এনক্লোজ সিস্টেম আছে এবং এটা পুরোটাই বদ্ধ একটা রুমের মধ্যে হয়, বাইরে থেকে এটা কোনো বাতাস বা কোনো কিছু এর মধ্যে যেন ঢুকতে না পারে। এটা এখানে দেখানো হলে পরে। আর এই যে এই যে চাবিটা, এই চাবিটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হয় যাতে করে আমাদের এখানে যে ভার্নিয়ারটা লাগানো আছে, ভার্নিয়ার স্কেল যেটা এর উপর লাগানো আছে, ওই স্কেলটা একদম যেন এটা জিরোর সাথে মিলে যায়, এরকম মানে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের মধ্যে চাবিটা এখানে আছে। বুঝছো কি? ওই যে এখানে যেটা দেখানো হচ্ছিল আর কি, এই যে এটা ঘোরানো হচ্ছে, এটাকে ঘোরানোর সাহায্যে, এবং তুমি যে কোনো পজিশনে এটাকে নিয়ে যেতে পারো। এখন কি মোটামুটি 3D ভিউটা একটু ক্লিয়ার হলো তোমাদের? জি স্যার। তাহলে সেটা আপনি দেখো আমাদের মূলত দুইটা রডের মাঝে চারটা বল এরকম ঝোলানো আছে, এই দুইটা বলই আমরা ইচ্ছা মতো এরকম ভাবে ঘোরাতে পারি। এটাকে মূলত এই যে আরএস যে রডটা, এই আরএস রডের শেষ মতো এই টেলিস্কোপ বরাবর আমাদের রাখতে হবে। সাধারণভাবে একদম মানে ডিফল্ট পজিশন হলো এটা টেলিস্কোপ বরাবর রাখবো একদম 0 0 পজিশনে। তারপর এই যে পিকিউ যে ক্রস বারটা ছিল, পিকিউ ক্রস বারকে আমরা ঘোরাবো। কিভাবে ঘোরাবো? এটা টেনে ঘোরাবো, এবং এটা ঘোরানোর পরে জাস্ট এই যে এখানে যেরকম একদম প্রথমে যেটা দেখলাম, এই যে এখানে যেটা ঘুরছে এবং ঘোরানোর পরে একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে চলে যাচ্ছে, এই এই অবস্থা থাকবে। প্রথম অবস্থা হলো এটাকে ঘোরাচ্ছি, মনে করো ঘোরানোর পরে এই যেরকম একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে, মানে তোমার এই যে এই পিকিউ রড এবং আরএস রড একটা ছেড়ে আরেকটা লম্ব ভাবে থাকবে। এখন এভাবে যদি লম্ব ভাবে থাকে তাহলে পিকিউ এর সাথে আরএস এর যে বলগুলো যে দূরত্ব দেখো সবগুলো প্রায় সমান সমান। সমান সমান যদি দূরত্ব হয় তাহলে এই আরএস রড কি কোনো বেঁকে যাবে নাকি ওই জাস্ট ওই পজিশনেই থাকবে? তোমাদের কি মনে হয়? কোশ্চেনটা মানে ক্লিয়ার হয়নি। আবার বলছি পিকিউ রড এবং আরএস রড একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার, একটার সাথে আরেকটা লম্ব। এইভাবে যদি রাখা হয় তাহলে দেখো এটা ঠিক একটা মানে এই এখান থেকে এই এ থেকে বি এর যে দূরত্ব, এ থেকে সি এর যে দূরত্ব একই সমান। আবার এই বি থেকে ডি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব একই সমান। তাহলে সেক্ষেত্রে এই যে আরএস রড 0 0 পজিশনে ছিল,
এই 0 0 পজিশন কি চেঞ্জ হয়ে এটা অন্য কোনো পজিশনে যাবে, না ওই 0 0 পজিশনে থাকবে? আচ্ছা, এটা হয়তো বুঝতে পারছো না। তাহলে আমরা আরেকটু সামনে যাই। এবার সামনে যে ধরো এরকম পজিশনে আছে, এরকম পজিশনে থাকা মানে হলো এটা জাস্ট এটা সামনাসামনি না থেকে একটু সাইডে আছে। একটু সাইডে যদি থাকে তাহলে এই এর থেকে এর সাথে সি এর দূরত্ব এখানে কম, এর সাথে আবার ডি এর দূরত্ব এখানে বেশি। তাহলে এটার সাথে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকবে, এই দুটো বলের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকবে, আবার এই দুটো বলের মধ্যেও একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন এখানে থাকবে। এই কারণে যেটা হবে সেটা হলো যে এটা এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, একই রকম ভাবে এটা এর কাছে বা এটা এর কাছে আসার চেষ্টা করবে। কিন্তু যেটা যাবে সেটা হলো যে ছোট যে বলটা, এই ছোট বলটাই ওদিকে যাবে, এই ছোট বলটা এদিকে আসবে। কেন? কারণ হলো ছোট বলের একটা মাস কম, এটা মাস কম হওয়ার কারণে এটাকে ঘোরানো সহজ, বড় বলটা ছোট মানে বড় বলটা না ঘুরি আর কি। তাহলে এটা ওই সি আর এই ডি যে বলগুলো এটা ওই পজিশনে থাকবে, কিন্তু এই এবি বলটা সি ডি এর কাছাকাছি চলে যাবে। এটা চিন্তা করে এটা তুমি একটু বলো। স্যার অ্যাট্রাকশনের কারণে হয়তো হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হতে পারে। কেউ কেউ পারছো বলতে? আচ্ছা, এখানে আমাদের যদি ক্লিয়ার না হয় আমরা এটা চেঞ্জ করে আমাদের আরেকটু সহজ করি তোমাদের জন্য। তাহলে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপ সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। এখন এই সেটআপটা কিভাবে কাজ করে আমরা সেখানে যাই। সেটআপ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কিনা? কোশ্চেনটা বাদ দাও, কোশ্চেনের সম্পর্কে আমরা পরে আসছি। আগে একটু এইটুকু ক্লিয়ার করো যে তোমাদের এই সেটআপটা কিভাবে আছে, মানে কোথায় কি আছে এবং কিভাবে এটা কাজ করে, এইটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে বলো, আমরা আবার বলবো, সমস্যা নেই। স্যার পিকিউ রডটা যখন ঘুরে তখন হচ্ছে নিচের চাবিটার কারণে কি তার চলার বাধা সৃষ্টি হয় না? না, নিচের চাবিটার কারণে তো বাধার সৃষ্টি হবে না। কারণ হলো এটা, হ্যাঁ, এটা তুমি যেটা ধারণা করছো এটা যদি 360 ডিগ্রি ঘুরতো তাহলে এটা বাধার সৃষ্টি হতো, অবশ্যই হতো। কিন্তু আমরা এটা 360 ডিগ্রি ঘোরে না, আমাদের এটা মোটামুটি 90 ডিগ্রি থেকে, মানে 90 ডিগ্রি ঘোরার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হয়। 90 থেকে খুব বেশি হলে তোমার মানে ওটাকে অ্যাভয়েড করে আমাদের এই পজিশন আছে, তো ধরো এখানে চাবিটা আছে, আমরা যদি ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে আবার যদি এরকম ভাবে 360 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে আসতাম তাহলে এটা বাধা পেত। কিন্তু আমাদের মুভমেন্টটা যদি এখান থেকে শুরু করে এইটুকু লিমিটের মধ্যে এবং এখান থেকে করে এইটুকুর মধ্যে যদি যায়, মানে 360, 360 না হয়ে কত হচ্ছে এটা, 180 একটু কম, 170-এর মতো যদি মুভমেন্ট থাকে তাহলে দেখো আর এটা কোনো বাধা প্রাপ্ত হবে না। তো এইটুকু লিমিটের মধ্যে আমাদের এটা ঘোরানো হয়, এর বেশি আমাদের ঘোরানোর দরকার হয় না। আচ্ছা যাক, তো এইটুকু সেটআপটা ক্লিয়ার যদি হয় আমরা এরপরে যাই। এটার 3D ভিউ যদি দেখো, ছবিতে দেখলে পরে এরকম তোমাদের ছবিতে এটা আমাদের আঁকানো কঠিন পরীক্ষা খাতে এই সেটআপটা আঁকালেই হবে। আর এটা বোঝার জন্য ওই ভিডিওটা দেখবা, এবং এটা এখানে আরেকটু ডিটেলস ছবি আছে, ইচ্ছা করে এটা আঁকাতে পারো যদি সময় বেশি থাকে, আঁকাতে কোনো সমস্যা নাই। টেলিস্কোপ গুলো এখানে ক্লিয়ার দেখানো আছে, দুটো চাবি বাইরে থেকে যে সুতার কথা যেটা বললাম, এই যে এই পুলির উপর দিয়ে যেটা গেছে ওই চাবিটা এখানে আরো ক্লিয়ার দেখানো আছে। এবং এখানে একটা শেষ মাথা এটা, আর একটা শেষ মাথা এটা, এবং একটা টান দিলে পরে তোমার ক্লকওয়াইজ গুলো, আর টান দিলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর এটা চাবি যেটা বামে ছিল সেটা এখন ডানে চলে গেছে, ডানেরটা বামে আসছে। তাহলে এটা এদিকে যে বাইরে আছে, এবং এর সাথে একটা টর্শনাল ওয়্যার, এবং টর্শনাল ওয়্যারের সাথে একটা আরএস রডের দুই মাথায় এবি দুটো বল। বুঝছো, মিলছে? আর উপরে যেটা ছিল আমাদের যে ক্রসবারটা হচ্ছে পিকিউ এর শেষ মাথায় একটা সি এবং ডি দুটা বল এখানে ঝোলানো আছে। তো এই হচ্ছে আমাদের সেটআপটা। এখন এটা কিভাবে কাজ করে, এটা প্রসিডিউরটা কি, জি এর ভ্যালুটা বের করো, প্রসিডিউরটা কি, আমরা এখন এখানে যাই। প্রথম কথা হলো এটাকে আমরা রাখবো হলো এরকম পজিশনে।
ছবিটা তুমি একটু খেয়াল করো, এবি থাকবে এরকম এবং সিডি থাকবে এর সাথে পারপেন্ডিকুলার। তার মানে হলো এটাকে জাস্ট ঘুরিয়ে ফেলবো, এই পিকিউ স্যার রডটা। আপনার পিডিএফ স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, sorry. আমি খেয়ালই করি স্টপ শেয়ার করি, এটা আলাদা ভাবে শেয়ার করি। তাহলে এটা তো তোমরা দেখতে পাবে, আমাদের জিডিপিটা দেখতে পাবে। আবারও বলছি, তাহলে এটা হচ্ছে পরীক্ষা খাতায় আঁকানোর জন্য এই ছবিটা, এবং পরীক্ষা খাতায় এটাও আঁকাতে পারো, তবে এটা সময় বেশি লাগবে। এটা জাস্ট বোঝার জন্য এখানে দিয়েছি, আর উপরে তো ভিডিওটা আছে যেটা বললাম একটু আগে। আর এই যে পুলি যেটা বলছিলাম, সেই পুলির একটা শেষ মাথা হলো এটা, আর একটা শেষ মাথা এখানে। এটা টানলে একদিকে যাবে, এটা টানলে আরেকদিকে যাবে। এই টেলিস্কোপ হচ্ছে এটা, এবং এই টর্শন ওয়্যারের যে পুলি পিনিয়ন যে সিস্টেমটা, সেটা থেকে চাবিটা চলে গেছে বাইরে। এটা মুভ করা যায়, এটাও মুভ করা যায়। তাহলে বুঝতে পারছো যে এই যে ইয়াটা পিকু যে রডটা, এটা ম্যাক্সিমাম এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে পারে। 360 ডিগ্রি এটা ঘুরতে পারবে না, 10 ডিগ্রি হলেও এটা ডিফারেন্স থাকবে। 350 ডিগ্রি পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ঘুরবে, কিন্তু আমাদের এর কম ঘুরলে পরে এটা কাজ হয়ে যাবে, এটা দেখবে করে আর কি। এবং এই যে ইয়েটা আছে, আমাদের যে টেলিস্কোপ আছে, টেলিস্কোপের শেষ মাথা দেখতে এরকম ভাবে সাইড থেকে, এবং সেই শেষ মাথা প্রকাশ করা আছে দেখো একটা ভার্নিয়ার স্কেলের এখানে এখানে একটা ভার্নিয়ার স্কেল আছে, এটা শেষ মাথা। তো যাক, এখন এটা কিভাবে কাজ করে প্রসিডিউরে আমরা যাই। সর্বপ্রথমে যে কাজটা হবে, এই পিকিউ রড এটাকে ঘুরিয়ে এই আরএস রডের সাথে পারপেন্ডিকুলার করা হবে। তাহলে এই বলগুলো যে পজিশন হয়, এই পজিশনটা দাঁড়াবে এরকম। এই সিডি হবে এরকম, তাহলে এটা হচ্ছে পিকিউ রড, পিকিউ রড এরকম ভাবে থাকবে, এবং আরএস রডটা এইভাবে থাকবে, যাতে করে আমাদের এ বি এরকম ভাবে থাকবে। তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকছে। তাহলে এর সাথে ডি এর যে অ্যাট্রাকশন ফোর্স, ডি এর সাথে বি এর যে অ্যাট্রাকশন ফোর্স, এটা সমান সমান। তাহলে এই বলগুলো কোনো দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে না, বা কোনো দিকে চলে যাওয়ার বা কোনো দিকে একটু ঘুরে যাওয়ার প্রবণতা থাকবে না। কিন্তু যদি এটাকে একটু এদিকে সরিয়ে নেওয়া হয়, এই সিডি যে ইয়েটা ছিল, আমাদের পিকিউ যে রডটা ছিল, এটা যদি একদম পারপেন্ডিকুলার না করে অল্প পরিমাণ যদি অ্যাঙ্গেল করা হয়, ধরো 45 ডিগ্রি বা 50 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করা হয়, তাহলে এটা এরকম পজিশনে আসে। তাহলে এখন দেখো যে এই এর সাথে ডি এর যে দূরত্ব আর বি এর সাথে ডি এর যে দূরত্ব, সেটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বেশি হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কম, এখান থেকে এটুকু দূরত্ব অনেক বেশি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এটা এদিকে যাওয়ার একটা চেষ্টা করবে, এই বি বলটা সি এর দিকে যাওয়ার একটা চেষ্টা করবে, এবং মূলত এই আর এস রডটা একটু বেঁকে যাবে। এইটুকু বুঝছো কিন্তু সবাই? এটুকু ক্লিয়ার সবার কাছে? কেউ রেসপন্স করবে, এটা তো আসলে প্রবলেম। স্যার তার মানে স্যার 90 ডিগ্রি রাখলে আকর্ষণ করবে না? আকর্ষণ করবে, আকর্ষণ করবে, কিন্তু সমান সমান। ধরো এই জিনিসটাকে আমি এদিকেও টানছি, এদিকেও টানছি, দুইটা বলে সমান, তাহলে কোন দিকে যাবে? ব্যালেন্স হয়ে থাকবে। এবার এটা তো আমি টানছি না, আমি কিন্তু টানছি, কিন্তু কোনো দিকে যাচ্ছে না, কারণ হলো এটার দুই দিকে টানটা সমান। কিন্তু আমি যদি একদিকে টান কমিয়ে দিই, ধরো এই হাত কমিয়ে দিলাম টান, তাহলে এদিকে চলে যাবে। বুঝছো কি? এই ঘটনা এখানে ঘটছে। যখন এখানে আছে তখন এর থেকে টান, বি এর থেকে টান সমান সমান। যখন এরকম ভাবে একটু অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিলাম, মানে 90 ডিগ্রি থেকে যদি কমিয়ে দিই, 50 ডিগ্রি যদি করে দিই, বা 45 ডিগ্রি যদি করে দিই, তাহলে এইদিকে টানটা বেড়ে যাচ্ছে, এদিকে টানটা কমে যাচ্ছে, মানে ডি এর সাথে। আবার একই রকম ভাবে সি এর সাথে এদিকে টান বেড়ে যাচ্ছে, সি এর সাথে এদিকে টানটা কমে যাচ্ছে। বুঝছো? কিন্তু এই না যে এটার এর সাথে সি এর টান নেই, এর সাথে সি এর টান আছে, আবার বি এর সাথে বি এর টানও আছে, কিন্তু এটা থেকে এটা বেশি প্রবল, একটু হলো ডিফারেন্স আছে। এই ডিফারেন্স থাকার কারণে এটা কিছুটা এদিকে সরে যাবে, এটা কিছুটা এদিকে সরে যাবে। এই কারণে এটা এখানে একটা এরকম ভাবে ঘুরে যাওয়ার একটা প্রবণতা থাকছে। বুঝছো কি এটা এ পর্যন্ত? জি স্যার। না বুঝলে পরে আবারও বলো। হ্যাঁ স্যার, এমন কি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। তাহলে এভাবে ঘুরে যাচ্ছে, তো এখানে ঘুরে যে তারপরে থেমে যাবে কেন, এটা কি কেউ বলতে পারবে? এটা কিন্তু এরকম ভাবে যদি বল থাকে, তাহলে এটা এমন হতে পারে যে এই এ এবং বি এটা যে একদম এই সিডির সাথে লেগে যাবে, আর আরো ঘুরবে। কিন্তু এটা না ঘুরে জাস্ট এরকম একটা পজিশনে থেমে যাবে। এর কারণটা কি হতে পারে? এর কারণ হলো, আমরা যখন এরকম ভাবে ঝুলেছি, এটা হচ্ছে আমাদের একটা টর্সনাল ওয়্যার ছিল। এই টর্সনাল ওয়্যারের শেষ মাথাটা আমাদের এই পিকিউ সরি আরএস রডটা এইভাবে ঝোলানো আছে। এটা যদি এরকম ভাবে একটু ঘুরে যায়, আমাদের এই পয়েন্ট কিন্তু ফিক্সড, উপরে যে পয়েন্টটা এটা কিন্তু ফিক্সড। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি আমাকে?
এই পয়েন্টটা ফিক্সড। তাহলে এই পয়েন্ট যদি ফিক্সড থাকে আর এটা যদি অল্প পরিমাণে ঘুরে যায়, তাহলে তারের উপরে একটা টর্শন অ্যাপ্লাই হচ্ছে, একটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে। তো এই টর্ক যখন তারের উপরে অ্যাপ্লাই করছি, তখন সেখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হবে, যেটা কিনা এটাকে অপোজিট ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে তুমি যখন এটাকে ফোর্স অ্যাপ্লাই করছো, এই ফোর্সের একটা রিস্টোরিং ফোর্স এখানে তৈরি হবে এবং সেটা কি একটা পজিশনে যে ব্যালেন্স হবে। তাহলে এই পজিশনটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং পজিশন, যেখানে যে এটা ব্যালেন্স এখানে হয়ে গেছে, তখন আর এদিকে এটা যাচ্ছে না, এদিকে এটা যাচ্ছে না আর কি। তাহলে এখানে এর যে এদিকে যাওয়ার যে প্রবণতা, মানে এদিকে যাওয়ার যে বল এবং এটার এদিকে যাওয়ার যে বল, সেটা সমান সমান। এদিকে যাওয়ার বলটা কোনটা, যেটা হচ্ছে এদিকের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। আর এদিকে যাওয়ার যে বল, এদিকে যাওয়ার বলটা হচ্ছে তার রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং টর্ক যেটা। এ পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো, সব প্রথমে আমাদের এই এ বি রড এভাবে থাকবে, সিডি রড এরকম ভাবে পারপেন্ডিকুলার রাখবা। এটা পারপেন্ডিকুলার রেখে এই এ আর বি এর যে ভার্নিয়ারের পজিশন যেটা, সেটা তুমি সব প্রথমে ক্যালকুলেট করলা বা ইয়ে করলা, স্কেল দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখে নিলা। তাহলে এখানে একটা স্কেল থাকবে, এখানে একটা স্কেল থাকবে, তাহলে টেলিস্কোপ দিয়ে এটা পজিশন দেখা হলো। তারপরে যখন এরকম ভাবে এই সি আর ডি একটু যখন ঘোরানো হয়েছে, তখন এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এরকম পজিশনে যাবে। তাহলে আগে যেখানে এটা এই পজিশনে ছিল, সেটা একটু দূরে সরে গেল। তাহলে এইটুকু যে দূরে সরে যাচ্ছে, এটাও স্কেল দিয়ে দেখতে হবে আর কি, মানে টেলিস্কোপ দিয়ে এটা ওই পজিশনটাও দেখতে হবে, পজিশনটা কত। তাহলে এটা থেকে এতখানি যখন সরে গেল, তাহলে এটুকু হচ্ছে আমাদের ডিফ্লেকশন হলো। তাহলে এই ডিফ্লেকশন থেকে তুমি এখানে একটা অ্যাঙ্গেল পাবা, ওই অ্যাঙ্গেল থেকে তুমি এটা টর্ক ক্যালকুলেট করতে পারবে। তোমাদের মনে হয় এটা একটু জটিল মনে হচ্ছে, আমরা সবাই যদি শেষ প্রান্তে চলে আসছি। তোমাদেরকে আমি এটা পিডিএফ পুরোটি দিয়ে দিচ্ছি, তোমরা আজকে একটু পড়ো। এটা নিয়ে আমরা সামনের ক্লাসে আবারও একদম সেটআপটা একটু কিছু আরো বলে এটা বাকি ক্যালকুলেশনটা বলবো। কারণ তোমাদের কোশ্চেন গুলো তুমি এখনো রেসপন্স করছো না, আমার মনে হচ্ছে এটা তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। তোমাদের পিডিএফটা দিলে হয়তো তোমাদের আজকে একটু পড়ে এটা একটু সহজে একটু আর একটু বোঝা সম্ভব হবে। নাকি আগাবো, তোমরা যেটা বলবো সেটাই হবে। তোমরা কি আছো? স্যার আজকে একটু এটার কনসেপ্টটা ক্লিয়ার করি তারপর। ক্লিয়ার করি, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদের আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফটা একটু পড়ো। এটা পড়ে আমাদের সামনে দিন, তাহলে এটা বোঝায় আর কি। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি মোটামুটি আজকে। স্যার আমাদের আর কতগুলো ক্লাস লাগবে পুরো শেষ করতে? ক্লাস লাগবে, ইনফিনিটি ক্লাস লাগবে। কারণ হলো স্যার আমরা জানি না ইনফিনিটি ক্লাসের সময় তো স্যার পাবো না, ওই জন্য মানে একটা সংখ্যা যেটা গণনা করা যায়। এখন দেখা যাক কবে চ্যাপ্টার খুলছে। আমাদের এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে, দুইটা টপিক হলে পরে আমাদের চ্যাপ্টার শেষ হবে। তারপরে আমরা আর একটা চ্যাপ্টার দেবো। আর তোমাদের আরেকজন টিচার রিজু খন্দকার উনি তো চলে গেছেন বাইরে, তোমরা জানো হয়তো। তো ওনার পরিবর্তে আরেকজন টিচার এখানে চেঞ্জ হয়েছে, আলমগীর হোসেন স্যার তোমাদের ক্লাস নেবেন। তো তোমাদের সিয়ার যারা আছো, তারা একটু ওনার সাথে যোগাযোগ করো। আলমগীর হোসেন স্যারের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো আমি আজকে, সমস্যা নেই। তোমাদের শেয়ারের নাম্বার ওনাকে দেওয়া আছে, উনিও হয়তো তোমাদের সাথে যোগাযোগ করবেন। তো উনি সারফেস টেনশন আর ইলাস্টিসিটি, সারফেস টেনশন আর ফ্লুইড ডায়নামিক্স আমাদের চ্যাপ্টার যেটা, এই দুটো উনি নেবেন, আর বাকি ইলাস্টিসিটি হয়তো আমি নেবো। তো যাই হোক, আর খুব বেশি সময় লাগবে না আমাদের এটা, একটু ধীরে ধীরে আগানো হচ্ছে আর কি তোমাদের প্রথম ক্লাস হিসাবে। তো বাকিগুলো আর এত ধীরে তো আর আগাবো না, সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা মিটিং শেষ করি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।